প্রতি রাতে এই বিবাহিত মহিলা যখন ঘুমাতেন তখন তার স্বপ্নে একটি রাক্ষস দেখা দিত। প্রথমে এটিকে কেবল একটি অদ্ভুত স্বপ্ন বলে মনে হয়েছিল, কিন্তু ধীরে ধীরে রাক্ষসটি তার ইচ্ছার বিরুদ্ধে তার উপর জোর খাটাতে শুরু করে। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল যে সকালে ঘুম থেকে ওঠার পর সে তার শরীরে সেই একই চিহ্ন দেখতে পেত যা তার স্বপ্নে তৈরি হয়েছিল। এর মানে হলো যে রাক্ষসটি তার সাথে স্বপ্নে নয়, বাস্তবেও ঘনিষ্ঠ হচ্ছিল। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন ছিল, সে এই মেয়েটির সাথে এমনটা কেন করছিল। গল্পটি আসলে ঈশা নামের এক মহিলাকে দিয়ে শুরু হয়। সে জানায় যে সে প্রতি রাতে একই রহস্যময় স্বপ্ন দেখে। তার স্বপ্নে সে নিজেকে একটি সুন্দর অট্টালিকার কাছে দেখতে পায়, যেখানে তার সাথে একজন খুব সুদর্শন এবং রহস্যময় পুরুষের দেখা হয়। ধীরে ধীরে দুজনের মধ্যে একটি গভীর সম্পর্ক গড়ে ওঠে, এবং ঈশার কাছে পুরো ব্যাপারটি এতটাই পরাবাস্তব মনে হয় যে সে বুঝতেই পারে না যে সে কেবল স্বপ্ন দেখছে। কিন্তু পুরুষটি তার কাছে আসতেই বাস্তবে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করে। ঈশার পোশাকের বোতামগুলো নিজে থেকেই খুলতে শুরু করে। এটা পরিষ্কারভাবে ইঙ্গিত দেয় যে কোনো এক অদ্ভুত শক্তি তার স্বপ্নের মাধ্যমে বাস্তব জগতে তাকে প্রভাবিত করছে। তবে ঈশা এ ব্যাপারে সম্পূর্ণ অজ্ঞ ছিল। তারপর ভোর 4টের দিকে দরজার বেল বেজে ওঠে, যা তার ঘুম ভাঙিয়ে দেয়। সে নিচে গিয়ে দরজা খোলে, যেখানে তার স্বামী এরিয়েল দাঁড়িয়েছিল। সে একজন নিরাপত্তা কর্মী এবং বরাবরের মতোই অতিরিক্ত সময় কাজ করে দেরিতে বাড়ি ফিরেছিল। একটানা রাতের শিফট তাদের সম্পর্কের ওপর চাপ সৃষ্টি করেছিল। তারা ছোটখাটো বিষয় নিয়েও ঝগড়া করতে শুরু করেছিল। তারা নিজেদের দুঃখে নির্বেশ শোক করত, কখনো খোলাখুলি কথা বলতো না। ঈশাও একটি অফিসে কাজ করত। দুপুরের খাবারের সময় সে তার বান্ধবী লিন্ডার সাথে গল্প করছিল। তাদের কথোপকথনের এক পর্যায়ে জানা যায় যে 3 বছর আগেই তার বিয়ে হয়ে গেছে। বিয়ের আগে এরিয়েল তাকে প্রতিটি ছোটখাটো বিষয়ে বিশেষ অনুভব করা, কিন্তু এখন ঈশার মনে হয় যে তাদের সম্পর্কের রোমান্স এবং অন্তরঙ্গতা ধীরে ধীরে ম্লান হয়ে গেছে। লিন্ডা তাকে বোঝায় যে বিয়ের পর দায়িত্ব বেড়ে যায়। লিন্ডার কথা শোনার পর ঈশা তাকে জানায় যে তার মনে পড়ছে না শেষ কবে সে আর এরিয়েল একসাথে একটি শান্তিপূর্ণ মুহূর্ত কাটিয়েছিল। লিন্ডা তাকে পরামর্শ দেয় আজ রাতেই উদ্যোগ নিতে এবং তার স্বামীকে মন জয় করার চেষ্টা করতে। এদিকে এরিয়েলের ঊর্ধ্বতন কর্মকর্তারাও তাকে বুঝিয়ে বলেন যে কাজ গুরুত্বপূর্ণ, কিন্তু তার স্ত্রীকে সময় দেওয়া আরও বেশি গুরুত্বপূর্ণ। এরিয়েলও বুঝতে পারে যে সে তার পরিবার নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে তার সম্পর্কটি গুরুত্ব হারিয়েছে। সেই রাতে এরিয়েল যখন বাড়ি ফেরে তখন পরিবেশটা বদলে গেছে। ঈশা তাকে হাসিমুখে অভ্যর্থনা জানায়, তার জ্যাকেট খুলে দেয় এবং আগেই চা তৈরি করে রেখেছে। এরিয়েল তার আচরণের এই পরিবর্তনে আনন্দিত হয় এবং তারা দুজন আবার একে অপরের কাছাকাছি আসতে শুরু করে। কিন্তু তারপর হঠাৎ বাড়ির আলোগুলো মিটমিট করতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে রহস্যময় ডেমন আবির্ভূত হয়, যে তখনও কোনো এক অজানা বন্ধনে ঈশার সাথে সংযুক্ত। সেই রাতে ঘুমানোর পর ঈশা সেই একই রহস্যময় প্রাসাদে ফিরে আসে। সেখানে ডেমন তার শরীরে একটি ফুল রেখে ঘোষণা করে যে সে আর কখনো এই জায়গা ছেড়ে যেতে পারবে না। ভয়ে ঈশা পালানোর চেষ্টা করে, কিন্তু দরজা খোলে না। ডেমন তার কাছে আসতেই তার ঘুম ভেঙে যায়। সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, তার স্বপ্নের সেই ফুলটি সত্যিই তার বিছানার পাশে রাখা ছিল। এটা দেখে ঈশা আতঙ্কিত হয়ে পড়ে। পরদিন সকালে এরিয়েল তার জন্য রান্না করে। তারা একসাথে বসে পুরনো দিনের কথা মনে করে। এরিয়েল তার ভুলের জন্য ক্ষমা চায় এবং তাদের সম্পর্ক ঠিক করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। ঈশা তার কথা মেনে নেয় এবং তারা নতুন করে শুরু করার সিদ্ধান্ত নেয়। সেই দিনই লিন্ডার আনন্দের মাঝে এরিয়েল তার স্কুটারে করে ঈশাকে অফিসে নামিয়ে দেয়। অফিসে ঈশার মমেজাজ বেশ ভালো হয়ে যায়। কিন্তু তারপর সে তার স্বপ্নে দেখা সেই রহস্যময় ফুলটি একটি বাক্সের উপর রাখা দেখতে পায়। সে ফুলটি তুলতে যাবে এমন সময় তার স্বপ্নে দেখা সেই সুদর্শন পুরুষটি হঠাৎ আবির্ভূত হয়। কিন্তু আয়নায় তার প্রতিবিম্ব দেখামাত্রই ঈশা আতঙ্কিত হয়ে পড়ে। সে কোনো মানুষের নয়, এক ভয়ঙ্কর রাক্ষসের প্রতিচ্ছবি দেখতে পায়। ভয়ে তার বমি করার তীব্র ইচ্ছা জাগে। সে বাথরুমে ছুটে গেল। বমি করার সময়ও সে দেখল সেই একই দৈত্যটা তার পিছনে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই লিন্ডা এসে তার স্বাস্থ্যের খোঁজ খবর নিল। ঈশা একটি কথাও না বলে চলে গেল। সে চলে যাওয়ার পর লিন্ডা ওয়াশ বেসিনের দিকে তাকিয়ে হতবাক হয়ে গেল। সেখানে রক্ত আর অসংখ্য পোকা পড়েছিল। এটা স্পষ্ট ছিল যে ঈশার সাথে ভয়ঙ্কর কিছু একটা ঘটছিল। সেই রাতেই ঈশা একটি ক্যাফেতে তার ছোট বোন এমার সাথে দেখা করল। তাদের কথোপকথনের সময় এমা জানাল যে সে তার প্রেমিক দস্তার সাথে সম্পর্ক ভেঙে দিয়েছে, কারণ দস্তা সবসময় কাজে এতটাই ব্যস্ত থাকত যে তার জন্য সময় বের করতে পারত না। একথা শুনে ঈশা তাকে সেই একই পরামর্শ দেয় যা লিন্ডা তাকে একবার দিয়েছিল। সে বলে যে প্রতিটি সম্পর্কেই সমস্যা আসে, এবং যদি কেউ দীর্ঘদিন ধরে একসাথে থাকে তবে তাদের অবশ্যই সম্পর্কটিকে আরেকটি সুযোগ দেওয়া উচিত। কথোপকথনের সময় এমা জানায় যে তার বাবা মা সম্প্রতি তাদের নাতি নাতনিকে কোলে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। একথা শুনে ঈশার মন খারাপ হয়ে যায়, কারণ সে বেশ কিছুদিন ধরেই মা হওয়ার চেষ্টা করছিল।
চিকিৎসা ও ওষুধের কারণে এরিয়েলের সাথে তার সম্পর্কেও টানাপোড়েন সৃষ্টি হয়েছিল। এরই মধ্যে সে তার ওষুধ আনার জন্য এরিয়েলকে মেসেজ পাঠায়। এদিকে অফিসে এরিয়েল হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। সায়ের মতো দেখতে একটি ছায়া দেখা যায়। সে হতবাক হয়ে যায়, কারণ ইচার তো তার বোনের সাথে থাকার কথা। সে ছায়াটিকে অনুসরণ করে, কিন্তু সেটি হঠাৎ অদৃশ্য হয়ে যায়। তারপর সে বিল্ডিংয়ের ভেতর থেকে একজন মহিলার চিৎকার শুনতে পায়, যার গলা হুবহু ইচার মতো। সেই শব্দ অনুসরণ করে সে একটি নির্জন কোণে পৌঁছায়। সেখানে ইচা খুব অদ্ভুত অবস্থায় দাঁড়িয়েছিল, দেখে মনে হচ্ছিল তার প্রসব বেদনা হচ্ছে। পরের মুহূর্তেই এরিয়েলের চোখের সামনে এক ভয়ঙ্কর দৃশ্য উন্মোচিত হয়। ইচা একটি শিশুর জন্ম দেয়, কিন্তু সেটি কোনো মানুষের শিশু নয়, বরং একটি রাক্ষসের শিশু। এই দৃশ্য দেখে এরিয়েল হতবাক হয়ে যায়। ইচা একটি রহস্যময় হাসি নিয়ে তার দিকে তাকিয়ে থাকে, আর সেই ভয়ঙ্কর শিশুটি ধীরে ধীরে এরিয়েলের দিকে এগিয়ে আসতে থাকে। কিন্তু তারপর এরিয়েলের সিনিয়র এসে পৌঁছান এবং সবকিছু হঠাৎ বদলে যায়। সেই ভয়ঙ্কর দৃশ্যটি হঠাৎ অদৃশ্য হয়ে যায়, যেন কিছুই ঘটেনি। এই ঘটনায় আতঙ্কিত হয়ে এরিয়েল বাড়ি ফিরে আসে। সে ইচার সাথে বেশি কথা বলে না, শুধু তাকে তার ওষুধগুলো দেয় এবং বলে যে পরের দিন সে মোবো সারি নামের একজন বডি ম্যাসাজ বিশেষজ্ঞকে ডেকেছে। এরপর সে চুপচাপ ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ম্যাসাজের সময় মোবো সারি হঠাৎ করে জানায় যে ইচা 3 মাসের গর্ভবতী। এই কথা শুনে ইচা আনন্দে আত্মহারা হয়ে যায়, কারণ সে অনেক দিন ধরেই মা হওয়ার অপেক্ষায় ছিল। কিন্তু এই খবরে এরিয়েল একেবারে ভেঙে পড়ে। সে জানত যে গত 6 মাস ধরে তাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক হয়নি। মাত্র 2 দিন আগেই তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছিল। 3 মাসের গর্ভধারণ তার কাছে এক বিরাট রহস্য হয়ে দাঁড়ায়। তবু এরিয়েল তার অনুভূতি গোপন রাখে। সে ইচাকে অফিসে নামিয়ে দিয়ে আসে। সেখানে উপস্থিত সবাই তার গর্ভধারণের খবর শুনে আনন্দিত হলেও লিন্ডা মনমরা হয়ে থাকে। তার মনে পড়ে যায় ইচার রক্ত আর পোকা বমি করার কথা। সে ইচার সাথে কথা বলতে চায়, কিন্তু ইচা লিন্ডাকে ভুল বুঝে ভাবে যে লিন্ডা তার সুখে ঈর্ষান্বিত। এর ফলে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। এদিকে রাতে এরিয়েল তার সমস্ত সন্দেহ ও ভয়ের কথা তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানায়। ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে পরামর্শ দেন কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে পুরো দিনটা ইচার সাথে কাটাতে এবং সত্যিটা বোঝার চেষ্টা করতে। সে পরের দিন এরিয়েলের দায়িত্ব নিতে রাজি হয়। কিন্তু পার্কিং লটে যাওয়ার পথে এরিয়েল একটি গাড়ির ভেতর থেকে একটি শিশুর কান্নার শব্দ শুনতে পায়। ভেতরে উঁকি দিয়ে সে একটি ভয়ঙ্কর রাক্ষস শিশুকে দেখতে পায়। ভয় পেয়ে সে পালিয়ে যায়। তারপর সে দেখতে পায় রহস্যময় রাক্ষসটি শিশুটিকে কোলে নিয়ে হাসছে। এটি পরিষ্কারভাবে ইঙ্গিত দেয় যে ইচার গর্ভে বেড়ে ওঠা শিশুটি কোনো সাধারণ মানুষ নয়। ভীত এরিয়েল বাড়ি ফিরে ইচার ফোনটি পরীক্ষা করে। সেখানে সে ডেনি নামের তার এক পুরনো সহপাঠীকে খুঁজে পায়, যার সাথে ইচার সম্প্রতি কথা বলছিল। যখন সে জানতে পারে যে ডেনিও তার দাম্পত্য জীবনে সমস্যায় আছে, তখন তার সন্দেহ আরও গভীর হয়। সে বিশ্বাস করতে শুরু করে যে ডেনি হয়তো ইচার সন্তানের বাবা। কিন্তু যেই মুহূর্তে সে ইচাকে এ বিষয়ে প্রশ্ন করে, ইচা রাগে ফেটে পড়ে। রাগে ইচা ঘোষণা করে যে তারা পরের দিন ডিএনএ পরীক্ষা করাবে, যা সত্য প্রকাশ করবে। কিন্তু তার মনের গভীরে সেও বিভ্রান্ত। সে বুঝতেই পারে না গত 6 মাসে তাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক না থাকা সত্ত্বেও এরিয়েল আর সে কিভাবে 3 মাসের গর্ভবতী হল। পরের দিন ডাক্তার একটি পরীক্ষা এবং একটি আল্ট্রাসাউন্ড করেন, কিন্তু ফলাফল ছিল হতবাক করার মতো। ডাক্তার জানান যে ইচা গর্ভবতী নয়। আসলে সে মিথ্যা গর্ভধারণ নামক একটি মানসিক সমস্যায় ভুগছে, যেখানে শরীর গর্ভবতী না হওয়া সত্ত্বেও গর্ভবতীর মতো আচরণ করে। একথা শুনে ইচা ভেঙে পড়ে এবং এরিয়েল গভীর চিন্তায় ডুবে যায়। এই ঘটনার পর লিন্ডা নিশ্চিত হয় যে ব্যাপারটি কেবল মানসিক নয়, বরং এর সাথে কোনো অদৃশ্য শক্তি জড়িত। তাই সে ইচাকে ওস্তাদ জেনির কাছে নিয়ে যায়। ইচাকে দেখামাত্রই জেনি তার পেছনে একটি রহস্যময় ছায়া অনুভব করে। তার কথা শোনার পর জেনি ব্যাখ্যা করে যে কিছু অশুভ সত্তা মানুষের স্বপ্নে আবির্ভূত হয়, যা সম্পর্কে ফাটল ধরায় এবং নারীদের মিথ্যা বিভ্রমে আটকে রাখে। কিন্তু ইচা তাকে বিশ্বাস করতে সরাসরি অস্বীকার করে। সে রাগ ও হতাশায় সেখান থেকে চলে যায়। লিন্ডা তার সাথে থেকে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে এবং অনেকক্ষণ ধরে তাকে সাহস যোগায়। বাড়ি ফেরার পথে সে রাস্তার ধারে একটি ছোট বিড়ালছানা দেখতে পায়। সে সেটিকে তুলে নিরাপদে রেখে দেয়। স্কুটারের দিকে হেঁটে যাওয়ার সময় সে অনুভব করে কেউ তাকে অনুসরণ করছে। সে পিছনে ফিরে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। সে সেই জায়গায় ফিরে যায় যেখানে বিড়াল ছানাটিকে রেখেছিল। তারপর সে একটি অদ্ভুত ছায়া দেখতে পায়। এটি দেখতে মানুষের মতো, কিন্তু পুরোপুরি মানুষ নয়। কাছ থেকে দেখে সে বুঝতে পারে যে এটি সেই জিন যে এতদিন ধরে ইচাকে অনুসরণ করছিল। লিন্ডা কিছু বুঝে ওঠার আগেই জিনটি তাকে আক্রমণ করে এবং মেরে ফেলে। ঠিক তখনই লিন্ডার মৃত্যুতে আতঙ্কিত হয়ে ইচা একটি দুঃস্বপ্ন থেকে জেগে ওঠে এবং সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায়। লিন্ডার রক্তাক্ত দেহ দেখে ইচা ভেঙে পড়ে এবং কাঁদতে শুরু করে।
কিছুক্ষণ পর এরিয়েল এসে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তারপর তার চোখ ইচার পেটের উপরে। তার পেট দেখে মনে হচ্ছিল সে 7 বা 8 মাসের গর্ভবতী, যদিও ডাক্তারি পরীক্ষাতেও তা নিশ্চিত করা হয়েছিল। কোনো প্রমাণ না পেয়েই ঈশা এরিয়েলকে তার স্বপ্ন, রহস্যময় জিন এবং এতদিন ধরে লুকিয়ে রাখা সমস্ত সত্যের কথা বলে। এবার এরিয়েল তাকে সন্দেহ না করে সমর্থন করার সিদ্ধান্ত নেয়। এদিকে ঈশা লিন্ডার মৃত্যুর জন্য নিজেকে দোষারোপ করে, কারণ লিন্ডাই তাকে ওস্তাদ জাইনির কাছে নিয়ে এসেছিল। এই অশুভ আত্মা থেকে মুক্তি পেতে ঈশা, এরিয়েল এবং তার ছোট বোন এমা আবার ওস্তাদ জাইনির কাছে যায়। ঈশার ভেতরের অশুভ আত্মাকে তাড়ানোর জন্য জাইনি একটি আধ্যাত্মিক অনুষ্ঠান শুরু করেন। এরপর তিনি মন্ত্র জপ করতে শুরু করেন। ঈশার সারা শরীর কাঁপতে শুরু করে এবং জিনটি তার ভেতর থেকে কথা বলতে শুরু করে। সে নিজেকে ঈশার আসল স্বামী বলে দাবি করে এবং জানায় যে তাকে স্পর্শ করার অধিকার আর কারও নেই। কিন্তু জাইনি দমে না গিয়ে তার মন্ত্র জপ করতে থাকেন। কিছুক্ষণ পর ঈশার শরীর শান্ত হয়ে যায়। তারপর ওস্তাদ জাইনি ব্যাখ্যা করেন যে ঈশা দসিম নামের এক অত্যন্ত শক্তিশালী জিনের মুখোমুখি হয়েছিল। এই সেই জিন যা স্বামী স্ত্রী এবং প্রেমিক প্রেমিকাদের মধ্যে ফাটল ধরানোর জন্য কুখ্যাত। দাসিম স্বপ্নের মাধ্যমে মানুষের, বিশেষ করে নারীদের, কাছে আসে, তাদের মানসিকভাবে দুর্বল করে দেয়, নিজের জালে আটকে ফেলে এবং তাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরায়। ঈশার গর্ভধারণের মতো যে অভিজ্ঞতা হয়েছিল তা বাস্তব ছিল না, বরং এই জিনেরই প্রভাব ছিল। সে তার জন্য কোরআনের আয়াত লিখে দেয় এবং বলে, এই অশুভ শক্তি থেকে নিরাপদ থাকতে তাকে এগুলো প্রতিদিন পড়তে হবে। ঈশা এবং এরিয়েল প্রথমবারের মতো তাদের সম্পর্ক নিয়ে খোলাখুলি আলোচনা করে। দুজনেই স্বীকার করে যে তাদের মধ্যকার দূরত্ব তাদের দোষে হয়নি, বরং অন্য কারো দোষে হয়েছে। ক্ষমা চাওয়ার পর তারা তাদের দাম্পত্য জীবন নতুন করে শুরু করার সিদ্ধান্ত নেয়। পরবর্তী কয়েক সপ্তাহ যখন সবকিছু স্বাভাবিক থাকে, ঈশার কোনো দুঃস্বপ্ন বা কোনো অদ্ভুত অনুভূতি হয় না। এরিয়েলও তার সম্পূর্ণ যত্ন নেয়। এভাবে প্রায় 14 দিন কেটে যায়। একদিন রাতের খাবারের সময় এরিয়েল জানায় যে কোম্পানি তাকে পদোন্নতি সহ অন্য একটি শাখায় বদলি করতে চায়। যদিও ঈশাকে নিয়ে এরিয়েলের মনে কিছুটা সংশয় ছিল, ঈশা তাকে আশ্বস্ত করে যে সে এখন সম্পূর্ণ সুস্থ আছে। তার কথা শুনে এরিয়েল পরের দিন তার নতুন শহরের উদ্দেশ্যে রওনা দেয়। এরিয়েল চলে যাওয়ার পর ঈশা ভীষণ একা বোধ করে। সে এমাকে কয়েকদিনের জন্য তার বাড়িতে আমন্ত্রণ জানাতে চেয়েছিল, কিন্তু কাজের জন্য সে আসতে পারে না। নিজের একাকিত্ব কাটাতে ঈশা জেনির দেওয়া শ্লোকগুলো পড়ে এবং তারপর সোফায় শুয়ে টিভি দেখতে থাকে। এরপর সে আবার সেই একই অদ্ভুত অনুভূতি অনুভব করতে শুরু করে, যেন কেউ তাকে অনবরত দেখছে। পরদিন সকালে অফিসে পৌঁছে সে দেখে সবকিছু পাল্টে গেছে। সেখানকার লোকেরা তার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে এবং বারবার একই কথা বলছে, তুমি আমার। এটা শুনে ঈশা আতঙ্কিত হয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে আসে। রাতে এমা তার কাছে আসে। ঈশা আতঙ্কিত হয়ে তাকে বলে যে সে আবার একই ফাঁদে পড়ছে। এমা তাকে সাহস যোগায় এবং বলে যে এরিয়েল ফিরে এলেই তারা আবার ওস্তাদ জেনির কাছে যাবে। ঠিক তখনই এরিয়েল ফোন করে। সে জানায় যে সে পথে আছে এবং কয়েক ঘন্টার মধ্যেই বাড়ি পৌঁছে যাবে। ফোনে এরিয়েল এমাকে কড়াভাবে নির্দেশ দেয় যেন সে ঈশাকে রাতে ঘুমাতে না দেয়। গতবার লিন্ডা ঘুমন্ত অবস্থায় মারা গিয়েছিল। যদি আবার এমনটা হয় তাহলে এমার জীবনও বিপদে পড়তে পারে। এই কথা শুনে এমা ঈশাকে জাগিয়ে রাখার জন্য সারা রাত তার সাথে কথা বলতে থাকে। এরই মধ্যে সে প্রকাশ করে যে সে দেশটাকে আরেকটা সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, কারণ সে বুঝতে পেরেছে যে চেয়ে ভালো সঙ্গী সে আর পেত না। ঈশা অসাবধানতাবশত ঘুমিয়ে পড়ে। এমা তাকে জাগানোর চেষ্টা করে, এমন সময় হঠাৎ এক অদৃশ্য ও অত্যন্ত শক্তিশালী শক্তি তাকে মাটিতে ছুঁড়ে ফেলে। পরের মুহূর্তেই সেই শক্তি এমাকে ঘর থেকে টেনে বের করে নিয়ে যায়। এদিকে ঘরের ভেতরে সেই জিন, যে একসময় নিজেকে তার স্বামী বলে মনে করত, ঈশার কাছে ফিরে আসে। সে তার পাশে শুয়ে পড়ে, যেন এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিল। গভীর রাতে যখন ঈশা চোখ খোলে, সে সেই একই অদ্ভুত অনুভূতি অনুভব করে। তার শরীরটা ভারী লাগছে আর পেটটা আগের চেয়েও বেশি ফুলে উঠেছে, যেন সে আবার গর্ভবতী হয়েছে। সিনেমা অনুযায়ী মানুষের মতো করে সময় চলে না। মানুষের যেখানে কয়েক ঘন্টা কেটে যায়, তাদের ক্ষেত্রে সেখানে সপ্তাহ বা মাসও কেটে যেতে পারে। এটা বুঝতে পেরে ঈশা পুরোপুরি ভেঙে পড়ে। ভয় আর রাগ তাকে গ্রাস করে। চলতে চলতে বেরিয়ে এসে সে এমাকে অচেতন অবস্থায় দেখতে পায়। কিন্তু সেই মুহূর্তে তার একমাত্র লক্ষ্য ছিল দসিমের দেওয়া অভিশাপ থেকে নিজেকে মুক্ত করা। এদিকে এরিয়েল বাড়ি ফেরে। ঈশা আর এমার অবস্থা দেখে সে আতঙ্কিত হয়ে পড়ে এবং দেরি না করে তাদের সোজা ওস্তাদ জাইনির কাছে নিয়ে যায়। পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে জাইনি ঈশাকে বিছানায় শুইয়ে তার হাত পা বেঁধে দেন, যাতে সে নিজের কোনো ক্ষতি করতে না পারে। এরপর তিনি তার সঙ্গীদের নিয়ে ঈশার শরীর থেকে দসিমকে বের করে দেওয়ার লক্ষ্যে একটি শক্তিশালী আধ্যাত্মিক আচার শুরু করেন। আচার শুরু হওয়ার সাথে সাথেই ঈশা পুরোপুরি দসিম দ্বারা আবিষ্ট হয়ে যায়। তার আত্মা এক ভয়ঙ্কর স্বপ্নজগতে আটকা পড়েছে, যেখানে সে বারবার দাসিমের কাছ থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু দাসিম নীল স্বভাবে তার পিছু ধাওয়া করে।
এই যুদ্ধের প্রভাব বাস্তব জগতেও অনুভূত হয়। ঈশার শরীরে ক্ষতচিহ্ন দেখা দেয়, তার কণ্ঠস্বর বদলে যায়, সে যন্ত্রণায় চিৎকার করতে শুরু করে। তারপর হঠাৎ পুরো বিছানাটা শূন্যে উঠে যায়। দাসিমের ভয়ঙ্কর চিৎকার চারিদিকে প্রতিধ্বনিত হয়। সে সবাইকে ভয় দেখানোর জন্য নিজেকে প্রকাশ করার চেষ্টা করে, কিন্তু ওস্তাদ জানি এবং তার সঙ্গীরা নির্ভীকভাবে প্রার্থনা চালিয়ে যান। এদিকে এরিয়েল এগিয়ে এসে ঈশার পাশে বসে তার কানে ফিসফিস করে বলে যে তাকে প্রয়োজন এবং তার কখনো হাল ছেড়ে দেওয়া উচিত নয়। এরিয়েলের কণ্ঠস্বর ধীরে ধীরে ঈশার কানে পৌঁছায় এবং এরিয়েলের সাথে কাটানো সুখের মুহূর্তগুলো মনে পড়তেই তার চোখে জল ভরে ওঠে। এরপর ঈশা ওস্তাদ জানির দেওয়া কোরআন থেকে আয়াত পাঠ করতে শুরু করে। সে যখন আয়াতগুলো পুনরাবৃত্তি করতে থাকে, দাসিমের শক্তি দুর্বল হয়ে পড়ে এবং যে ভয়ঙ্কর জগতে তার আত্মা বন্দী ছিল তা ধীরে ধীরে ভেঙে পড়তে থাকে। উঁচু দেয়ালগুলো ভেঙে পড়ে, বিশাল দরজা খুলে যায় এবং অবশেষে বেরিয়ে আসার একটি পথ উন্মোচিত হয়। সুযোগ বুঝে ঈশা পালিয়ে যায় এবং তার আত্মা দেহে ফিরে আসে। ঠিক সেই মুহূর্তে বাস্তব জগতের সবকিছু শান্ত হয়ে যায়। ঈশার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়ে আসে, সে চোখ খোলে এবং সম্পূর্ণ জ্ঞান ফিরে পায়। অবশেষে দাসিমের দখল ভেঙে যায়। এরপর গল্পটি 6 বছর এগিয়ে যায়। ঈশা ও এরিয়েল এখন তাদের 2 সন্তানকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করছে। একদিন পুরো পরিবার বাড়ির বাইরে বসেছিল, তখন ঈশা জিজ্ঞেস করে তাদের বড় ছেলে আরও কোথায়। সে বাড়ির প্রধান ফটকের কাছে পৌঁছে গিয়েছিল। সেখানে তার সামনে দাঁড়িয়েছিল এক অপরিচিত ব্যক্তি, যার মুখটা হুবহু সেই লোকটার মতো যাকে ঈশা তার দুঃস্বপ্নে দেখেছিল। সে আর কেউ নয়, স্বয়ং দসিম। ঈশা ছুটে গিয়ে আরকে কোলে তুলে নিয়ে বাড়ির ভেতরে নিয়ে যায়। সে তাকে বোঝায় যে আজকাল নবীদের থেকে সবসময় দূরত্ব বজায় রাখা উচিত, তারা দেখতে যতই ভালো হোক না কেন। কিন্তু আর্কের পরের কথাগুলো সবাইকে ভাবিয়ে তোলে। সে সরলভাবে বলে, ওই চাচা খুব ভালো ছিলেন। চলচ্চিত্রটি একটি বড় প্রশ্ন রেখে যায়, দসিম কি সত্যিই চিরতরে চলে গেছে, নাকি তার ছায়া এখনো রয়ে গেছে। চলচ্চিত্রটি এই তথ্য প্রকাশ করে শেষ হয় যে গল্পটি পুরোপুরি কাল্পনিক নয়। একটি জনপ্রিয় পডকাস্টে এমন এক দম্পতির গল্প বলা হয়েছিল, যারা দাবি করেছিল যে তাদের সম্পর্কের ফাটলের সুযোগ নিয়ে একটি জিন তাদের জীবনে হস্তক্ষেপ করেছিল। এই রহস্যময় প্রশ্নটি রেখেই চলচ্চিত্রটি শেষ হয়।